নমস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প বিরাজ বউ, প্রথম পর্ব। হুগলি জেলার সপ্তগ্রামে দুই ভাই নীলাম্বর ও পীতাম্বর চক্রবর্তী বাস করিত। ও অঞ্চলে নীলাম্বরের মতো মরা পোড়াইতে, কীর্তন গাইতে, খোল বাজাইতে এবং গাঁজা খাইতে কেহ পারিত না। তাহার উন্নত গৌর বর্ণ দেহে অসাধারণ শক্তি ছিল। গ্রামের মধ্যে পরোপকারী বলিয়া তাহার যেমন খ্যাতি ছিল, গোয়ার বলিয়া তেমনি একটা অখ্যাতিও ছিল। কিন্তু ছোট ভাই পীতাম্বর সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক। সে খর্বকায় এবং কৃশ। মানুষ মরিয়াছে শুনিলেই তাহার সন্ধ্যার পর গা ছমছম করিত। দাদার মতো অমন মূর্খও নয়, গোয়ার তুমির ধার দিয়াও সে চলিত না। সকালবেলা ভাত খাইয়া দপ্তর বগলে করিয়া হুগলির আদালতের পশ্চিম দিকের একটা গাছতলায় গিয়া বসিত এবং সমস্ত দিন আর্জি লিখিয়া যা উপার্জন করিত সন্ধ্যার পূর্বে বাড়ি ফিরিয়া সেগুলি বাক্সে বন্ধ করিয়া ফেলিত। রাত্রে ঘরের দরজা জানলা স্বহস্তে বন্ধ করিত এবং স্ত্রীকে দিয়া পুনঃ পুনঃ পরীক্ষা করাইয়া লইয়া তবে ঘুমাইত। আজ সকালে নীলাম্বর চণ্ডী মণ্ডপের একধারে বসিয়া তামাক খাইতেছিল। তাহার অনুরা ভগিনী হরিমতি নিঃশব্দে আসিয়া পিঠের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া দাদার পিঠে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। নীলাম্বর হুকাটা দেওয়ালে ঠেস দিয়া রাখিয়া আন্দাজ করিয়া এক হাত তাহার বোনের মাথার উপর রাখিয়া সস্নেহে কহিল, সকালবেলায় কান্না কেন দিদি? হরিমতি মুখ রগড়াইয়া পিঠময় চোখের জল মাখাইয়া দিতে দিতে জানাইল যে বৌদি গাল টিপিয়া দিয়াছে এবং কানি বলিয়া গাল দিয়াছে। নীলাম্বর হাসিয়া বলিল, তোমাকে কানি বলে? অমন দুটি চোখ থাকতে যে কানা বলে সেই কানি, কিন্তু গাল টিপে দেয় কেন? হরিমতি কাঁদিতে কাঁদিতে বলিল, মিছিমিছি। মিছিমিছি? আচ্ছা চলো তো দেখি, বলিয়া বোনের হাত ধরিয়া ভিতরে আসিয়া ডাকিল, বিরাজ বউ। বড় বধূর নাম বিরাজ। তাহার 9 বৎসর বয়সে বিবাহ হইয়াছিল বলিয়া সকলেই বিরাজ বউ বলিয়া ডাকিত। এখন তাহার বয়স 19-20। শাশুড়ির মরণের পর হইতে সে গৃহিণী। বিরাজ অসামান্য সুন্দরী। 4-5 বৎসর পূর্বে তাহার একটি পুত্র সন্তান জন্মিয়া আতুরেই মরিয়াছিল। সেই অবধি সে নিঃসন্তান। রান্নাঘরে কাজ করিতেছিল। স্বামীর ডাকে বাহিরে আসিয়া ভাই বোনকে একসঙ্গে দেখিয়া জ্বলিয়া উঠিয়া বলিল, পোড়ার মুখী, আবার নালিশ করতে গিয়েছিলি? নীলাম্বর বলিল, কেন যাবে না? তুমি কানি বলেছ সেটা তোমার মিছে কথা। তুমি গাল টিপে দিলে কেন? বিরাজ কহিল, অত বড় মেয়ে, ঘুম থেকে উঠে চোখে মুখে জল দেওয়া নেই, কাপড় ছাড়া নেই, গোয়ালে ঢুকে বাছুর খুলে দিয়ে হা করে দাঁড়িয়ে দেখছে। আজ এক ফোঁটা দুধ পাওয়া গেল না, ওকে মারা উচিত। নীলাম্বর বলিল, ঝিকে গয়লা বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু তুমি দিদি হঠাৎ বাছুর খুলে দিতে গেলে কেন? ও কাজটা তো তোমার নয়। হরিমতি দাদার পেছনে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, আমি মনে করেছি দুধ দোয়া হয়ে গেছে। আর কোনোদিন মনে করো না, বলিয়া বিরাজ রান্নাঘরে ঢুকিতে যাইতেছিল। নীলাম্বর হাসিয়া বলিল, তুমিও একদিন ওর বয়সে মায়ের পাখি উড়িয়ে দিয়েছিলে। খাঁচার দোর খুলে দিয়ে মনে করেছিলে খাঁচার পাখি উঠতে পারে না, মনে পড়ে? বিরাজ ফিরিয়া দাঁড়াইয়া হাসি মুখে বলিল, পড়ে, কিন্তু ও বয়সে নয়, আরো ছোট ছিলাম, বলিয়া কাজে চলিয়া গেল। হরিমতি বলিল, চলো না দাদা, বাগানে গিয়ে দেখি আম পাকলো কিনা। তাই চলো দিদি। যদু চাকর ভিতরে ঢুকিয়া বলিল, নারায়ণ ঠাকুরদা বসে আছেন। নীলাম্বর একটু অপ্রতিভ হইয়া মৃদু স্বরে বলিল, এর মধ্যেই এসে বসে আছেন? রান্নাঘরের ভিতর হইতে বিরাজ এ কথা শুনিতে পাইয়া দ্রুত পদে বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল, যেতে বলে দে খুড়োকে। স্বামীর প্রতি চাহিয়া বলিল, সকাল বেলাতেই যদি ওসব খাবে তো আমি মাথা খুঁড়ে মরব। কি সব হচ্ছে আজকাল? নীলাম্বর জবাব দিল না। নিঃশব্দে ভগিনীর হাত ধরিয়া খিড়কির দ্বার দিয়া বাগানে চলিয়া গেল।
এই বাগানটির এক প্রান্ত দিয়া শীর্ণকায়া সরস্বতী নদীর মৃদু স্রোতটুকু গঙ্গা যাত্রীর শ্বাস প্রশ্বাসের মতো বহিয়া যাইতেছিল, সর্বাঙ্গ শৈবালে পরিপূর্ণ। মাঝে মাঝে গ্রামবাসীরা জল আহরণের জন্য কূপ খনন করিয়া রাখিয়া গিয়াছে। তাহারই আশেপাশে শৈবাল মুক্ত অগভীর তলদেশে বিভক্ত শুক্তিগুলি স্বচ্ছ জলের ভিতর দিয়া অসংখ্য মাণিক্যের মতো সূর্যালোকে জ্বলিয়া জ্বলিয়া উঠিতেছিল। তীরে একখণ্ড কালো পাথর সমীপস্থ সমাধি স্তূপের প্রাচীর গাত্র হইতে কোনো এক অতীত দিনের বর্ষার খরস্রোতে স্খলিত হইয়া আসিয়া পড়িয়াছিল। এ বাড়ির বধূরা প্রতি সন্ধ্যায় তাহারই একাংশে মৃতাত্মার উদ্দেশ্যে দীপ জ্বালাইয়া দিয়া যাইত। সেই পাথরখানির একধারে আসিয়া নীলাম্বর ছোট বোনটির হাত ধরিয়া বসিল। নদীর উভয় তীরেই বড় বড় আমবাগান এবং বাঁশঝাড়, দুই একটা বহু প্রাচীন অসত্য বট নদীর উপর পর্যন্ত ঝুঁকিয়া পড়িয়া শাখা মেলিয়া দিয়াছে। ইহাদের শাখায় কত কাল কত পাখি নিরুদ্বেগে বাসা বাঁধিয়াছে, কত শাবক বড় করিয়াছে, কত ফল খাইয়াছে, কত গান গাইয়াছে। তাহারই ছায়ায় বসিয়া ভাই বোন ক্ষণকাল চুপ করিয়া রহিল। হঠাৎ হরিমতি দাদার ক্রোড়ের কাছে আরো একটু সরিয়া আসিয়া বলিল, আচ্ছা দাদা, বৌদি কেন তোমাকে বোষ্টম ঠাকুর বলে ডাকে? নীলাম্বর গলায় তুলসীর মালা দেখাইয়া হাসিয়া বলিল, আমি বোষ্টম বলেই ডাকে। হরিমতি অবিশ্বাস করিয়া বলিল, যা, তুমি কেন বোষ্টম হবে? তারা তো ভিক্ষে করে। আচ্ছা, ভিক্ষে কেন করে দাদা? নেই বলেই করে। হরিমতি মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কিছু নেই? তাদের পুকুর নেই, বাগান নেই, ধানের গোলা নেই, কিচ্ছু নেই? নীলাম্বর সস্নেহে হাত দিয়া বোনটির মাথার চুলগুলি নাড়িয়া দিয়া বলিল, কিচ্ছুটি নেই দিদি, কিচ্ছুটি নেই। বোষ্টম হলে কিচ্ছুটি থাকতে নেই। হরিমতি বলিল, তবে সবাই কেন তাদের কিছু কিছু দেয় না? নীলাম্বর বলিল, তোর দাদাই কি তাদের দিয়েছে রে? কেন দাও না দাদা? আমাদের তো এত আছে। নীলাম্বর সহাস্যে বলিল, তবুও তোর দাদা দিতে পারে না, কিন্তু তুই যখন রাজার বউ হবি দিদি, তখন দিস। হরিমতি বালিকা হইলেও কথাটায় লজ্জা পাইল। দাদার বুকে মুখ লুকাইয়া বলিল, যা। নীলাম্বর দুই হাতে চাপিয়া ধরিয়া তাহার মস্তক চুম্বন করিল। মা বাপ মরা এই ছোট বোনটিকে সে যে কত ভালোবাসিত তাহার সীমা ছিল না। 3 বছরের শিশুকে বড় বউ ব্যাটার হাতে সঁপিয়া দেয়া তাহাদের বিধবা জননী 7 বৎসর পূর্বে স্বর্গারোহণ করে। সেই দিন থেকে নীলাম্বর ইহাকে মানুষ করিয়াছে, সমস্ত গ্রামের রোগীর সেবা করিয়াছে, মরা পড়াইয়াছে, কীর্তন গাহিয়াছে, গাঁজা খাইয়াছে, কিন্তু জননীর শেষ আদেশটুকু এক মুহূর্তের জন্য অবহেলা করে নাই। এমনই করিয়া বুকে করিয়া মানুষ করিয়াছিল বলিয়াই হরিমতি মায়ের মতো অসংকোচে দাদার বুকে মুখ রাখিয়া চুপ করিয়া রহিল। অদৃশ্যে পুরাতন ঝির গলা শোনা গেল, পুটি, বৌমা ডাকছেন, দুধ খাবে, এসো। হরিমতি মুখ তুলিয়া মিনতির স্বরে বলিল, দাদা, তুমি বলে দাও না, এখন দুধ খাবো না। কেন খাবে না দিদি? হরিমতি বলিল, এখনো আমার একটুও খিদে পায়নি। নীলাম্বর হাসিয়া বলিল, সে আমি যেমন বুঝলুম, কিন্তু যে গাল টিপে দেবে সেই বুঝবে না। দাসী অলক্ষ্যে থাকিয়া আবার ডাক দিল, পুটি। নীলাম্বর তাহাকে তাড়াতাড়ি তুলিয়া দিয়া বলিল, যা, তুই কাপড় ছেড়ে দুধ খেয়ে আয় বোন, আমি বসে আছি। হরিমতি অপ্রসন্ন মুখে ধীরে ধীরে চলিয়া গেল। সেই দিন দুপুরবেলা বিরাজ স্বামীকে ভাত বাড়িয়া দিয়া অদূরে বসিয়া পড়িয়া বলিল, আচ্ছা, তুমি বলে দাও, আমি কি দিয়ে রোজ রোজ তোমার পাতে ভাত দিই? তুমি এ খাবে না, ও খাবে না, সে খাবে না, শেষকালে কিনা মাছ পর্যন্ত ছেড়ে দিলে। নীলাম্বর খাইতে খাইতে বলিল, এই তো এত তরকারি হয়েছে। এত কত? ওই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়, এ দিয়ে কি পুরুষ মানুষ খেতে পারে? এ শহর নয় যে সব জিনিস পাওয়া যাবে। পাড়াগা, এখানে সম্বলের মধ্যে ওই পুকুরের মাছ, তাও কিনা তুমি ছেড়ে দিলে। পুটি, কোথায় গেলি?
বাতাস করবি আয়। সে তো হবে না, আজ যদি একটি ভাত পড়ে থাকে তো তোমার পায়ে মাথা কুড়ে মরব। নীলাম্বর হাসি মুখে নিঃশব্দে আহার করিতে লাগিল। বিরাজ রাগিয়া বলিল, কি হাসো, আমার গা জ্বালা করে। দিন দিন তোমার খাওয়া কমে আসছে, সে খবর রাখো। গলায় হাড় হাড় বেরোবার জো হচ্ছে, সেদিকে চেয়ে দেখো। নীলাম্বর বলিল, দেখেছি, ও তোমার মনের ভুল। বিরাজ কহিল, মনের ভুল? তুমি গুণে একটি ভাত কম খেলে আমি বলে দিতে পারি। রতি পরিমাণ রোগা হলে আমি গায়ে হাত দিয়ে ধরে দিতে পারি, তা জানো? যাতো পুটি, পাখা রেখে রান্নাঘর থেকে তো দাদার দুধ নিয়ে আয়। হরিমতি একধারে দাঁড়াইয়া বাতাস করিতে শুরু করিয়াছিল, পাখা রাখিয়া দুধ আনিতে গেল। বিরাজ পুনরায় কহিল, ধম্মকম্ম করবার ঢের সময় আছে। আজ ও বাড়ির পিসিমা এসেছিলেন, শুনে বললেন এত কম বয়সে মাছ ছেড়ে দিলে চোখের জ্যোতি কমে যায়, গায়ের জোর কমে যায়। না না, সে হবে না, শেষকালে কি হতে কি হবে, তোমাকে মাছ ছাড়তে আমি দেব না। নীলাম্বর হাসিয়া ফেলিয়া বলিল, আমার হয়ে তুই বেশি করে খাস, তাহলেই হবে। বিরাজ রাগিয়া গিয়া বলিল, হাড়ি কেওড়ার মতো আবার তুই তোকারি। নীলাম্বর অপ্রতিভ হইয়া গিয়া বলিল, মনে থাকে না রে, ছেলেবেলার অভ্যাস হয়ে যেতে চায় না। কত তোর কান মলে দিয়েছি, মনে আছে? বিরাজ মুখ টিপিয়া হাসিয়া বলিল, মনে আবার নেই? ছোট টিপে আমার উপর কম অত্যাচার করেছো তুমি? বাবাকে লুকিয়ে, মাকে লুকিয়ে আমাকে দিয়ে তুমি কত তামাক সাজিয়েছ, কত শয়তান লোক তুমি। নীলাম্বর হো হো করিয়া হাসিয়া উঠিল। আজও সেই সব মনে আছে, কিন্তু তখন থেকেই তোকে ভালোবাসতাম। বিরাজ হাসি চাপিয়া বলিল, চুপ করো, পুটি আসছে। পরিমতি দুধের বাটি পাতের কাছে রাখিয়া দিয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিল। বিরাজ উঠিয়া গিয়া হাত ধুইয়া আসিয়া স্বামীর সন্নিকটে বসিয়া পড়িয়া বলিল, আমাকে পাখাটা দে পুটি, যা তুই খেলগে যা। পুটি চলিয়া গেলে বিরাজ বাতাস করিতে করিতে বলিল, সত্যি বলছি, অত ছেলেবেলায় বিয়ে হওয়া ভালো নয়। নীলাম্বর জিজ্ঞাসা করিল, কেন নয়? আমি তো বলি মেয়েদের খুব ছেলেবেলায় বিয়ে হওয়াই ভালো। বিরাজ মাথা নাড়িয়া বলিল, না, আমার কথা আলাদা। কেননা আমি তোমার হাতে পড়েছিলাম, তাছাড়া আমার দুষ্টু বজ্জাত জান অনদ ছিল না। আমি 10 বছর বয়স থেকেই গিন্নি, কিন্তু আর 5 জনের ঘরেও দেখছি তো, ওই যে ছোটবেলা থেকে বকা ঝকা মারধর শুরু হয়ে যায়, শেষে বড় হয়েও সে দোষ ঘোচে না, বকাঝকা থামে না। সেই জন্যই তো আমি আমার পুটির বিয়ের নামটি করিনে। নইলে পরশু ও রাজেশ্বরী তলার ঘোষালদের বাড়ি থেকে ঘটকি এসেছিল, সর্বাঙ্গে গয়না, 1000 টাকা নগদ। তবু আমি বলি না, আরো 2 বছর থাক। নীলাম্বর মুখ তুলিয়া আশ্চর্য হইয়া বলিল, তুই কি পণ নিয়ে মেয়ে বেচবি নাকি রে? বিরাজ বলিল, কেন নেব না? আমার একটা ছেলে থাকলে টাকা দিয়ে মেয়ে ঘরে আনতে হতো না? আমাকে তোমরা 300 টাকা দিয়ে কিনে আনোনি? ঠাকুরপোর বিয়েতে 500 টাকা দিতে হয়নি? না না, তুমি আমার ওসব কথায় থেকো না, আমাদের যা নিয়ম আমি তাই করব। নীলাম্বর অধিকতর আশ্চর্য হইয়া বলিল, আমাদের নিয়ম মেয়ে বেচা? এ খবর কে তোকে দিলে? আমরা পণ দিই বটে, কিন্তু মেয়ের বিয়েতে 1 পয়সাও নিই নে। আমি পুটিকে দান করব। বিরাজ স্বামীর মুখ চোখের ভাব লক্ষ্য করিয়া হঠাৎ হাসিয়া ফেলিয়া বলিল, আচ্ছা আচ্ছা, তাই করো, এখন খাও, ছুতো করে যেন উঠে যেও না। নীলাম্বর হাসিয়া ফেলিয়া বলিল, আমি বুঝি ছুতো করে উঠে যাই? বিরাজ কহিল, না, একদিনও না। ও দোষটি তোমার 70-এও দিতে পারবে না। এজন্য কতদিন যে আমাকে উপোস করে কাটাতে হয়েছে সে ছোট বউ জানে। ও কি, খাওয়া হয়ে গেল নাকি? বিরাজ ব্যস্ত হইয়া পাখাটা ফেলিয়া দিয়া দুধের বাটি চাপিয়া ধরিয়া বলিল, মাথা খাও, উঠো না। ও পুটি, শিগগির যা, ছোট বউয়ের কাছ থেকে 2টো সন্দেশ নিয়ে আয়। না না, ঘাড় নাড়লে হবে না, তোমার কখনো পেট ভরেনি, মাইরি বলছি। আমি তাহলে ভাত খাবো না। কাল রাত্রির 1টা পর্যন্ত জেগে সন্দেশ তৈরি করেছি। হরিমতি একটা রেকাবিতে সবগুলো সন্দেশ লইয়া ছুটিয়া আসিয়া পাতের কাছে রাখিয়া দিল। নীলাম্বর হাসিয়া উঠিয়া বলিল, আচ্ছা, তুমিই বলো, এতগুলো সন্দেশ এখন খেতে পারি?
বিরাজ মিষ্টান্নের পরিমাণ দেখিয়া মুখ নিচু করিয়া বলিল, গল্প করতে করতে অন্যমনস্ক হয়ে খাও, পারবে। তবু খেতে হবে? বিরাজ কহিল, হ্যাঁ হয়, মাছ ছাড়তে পাবে না, না হয় এই জিনিসটা একটু বেশি করেই খেতে হবে। নীলাম্বর রেকাবিটা টানিয়া লইয়া বলিল, তোর এই খাবার জুলুমের ভয়ে ইচ্ছে করে বনে গিয়ে বসে থাকি। পুটি বলিয়া উঠিল, আমাকেও দাদা। বিরাজ ধমক দিয়া উঠিল, চুপ কর পোড়ার মুখী, খাবিনে তো বাঁচবি কি করে? এই নালিশ করা বেরোবে শ্বশুর বাড়ি গিয়ে। নমস্কার, শেষ হলো প্রথম পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন গল্প আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ধন্যবাদ।